তো এই তো শাকটা আমি এখন দিয়ে দিলাম। নদীর পাঙ্গাস খাইতে মন চাইতেছে, এখনের মাছের না কোনো টেস্টই পাই না। হুট করে না কি সব অলৌকিক জিনিস হইতেছে। বড়সতিন সংসারে আসবে না ভালো কথা, আমার সংসারের দিকে কেন নজর দিবে? কি দরকার আমার সংসারে এইভাবে বদনজর দেওয়ার? আজকে আমার মেয়ের উপরে আলমারিটা পড়ছে। আমরা ঘরের সবাই মানে অসুস্থ হয়ে যায় হুটহাট করে, বাচ্চারা হুটহাট করে অনেক বাজেভাবে ব্যথা পায়, তারপরে আমাদের ঘরও অনেক খারাপ কিছু, কিন্তু আলমারি পড়ে যাবে সেইটা আমার কখনো মাথায় আসে নাই। হুট করে না আমি অনেক অসুস্থ শুকনা জায়গায় আমি পড়ে এমন বাজেভাবে ব্যথা পাইছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকে অনেক দিন পরে ব্লগ দিতেছি, মানে এখন না আমার ঠিকঠাক মতো ব্লগ দেওয়াই হয় না। আসলে আমি একটু অসুস্থ, আমার বয়স শুনলেই বুঝতে পারবেন। মানে একটু না, আমি অনেকটাই অসুস্থ, তার উপর অনেক বিপদ যাইতেছে আমার উপর দিয়ে। তো কি কি হয়েছে এই কয়েকদিনে সব কিছু আপনাদেরকে বলবো, যেহেতু অসুস্থতার কারণে সব কিছু বলা হইতেছে না। তো বলার চেষ্টা করব। আমার না কথা বলতে ইচ্ছে করে না, জানেন গাইস, এই কারণে না ব্লগও আমার ঠিকঠাক মতো দেওয়া হয় না এই কয়েকদিন ধরে। মানে আমার ঠান্ডায় এত বাজে অবস্থা, কানের মধ্যে পানি ঢুকলে যেমন হয়ে থাকে না, কানের মধ্যে কেমন বাজে লাগে, কথা বলার সময় এরকম কানগুলোর মধ্যে শুধু বাজে, মনে হয় কানগুলো আমার বন্ধ হয়ে আছে, কানের ফুটাগুলো। যাই হোক, এখন হচ্ছে আমি রান্না করি, সব কিছু আপনাদেরকে বলবো। অসুস্থতার কারণে ঠিকমতো আসলে রান্না বান্নাটা আমার করা হয় না। তো শ্বশুর আব্বাকে হচ্ছে দুপুরবেলা একটু বুঝ দিয়ে দিয়েছিলাম কোনো রকম একটা মাছের তরকারি রান্না করে। তা এখন রাতের বেলা তো আর এইভাবে দেওয়া যায় না, যার কারণে হচ্ছে রান্না বান্না করতে আসলাম। আর আমি কিন্তু কাটাকুটি সবই করে রাখছিলাম, ওই শরীর ভালো লাগতেছিল না, যার কারণে হচ্ছে আর রান্না বান্না আমি শেষ করতে পারি নাই। শুধুমাত্র শ্বশুরকে কোনো রকম একটু মানে বুঝ দিছে একটা তরকারি দিয়ে। আমার শ্বশুর না মাশাল্লাহ অনেক ভালো, এই দিক থেকে আমি একটা জিনিস বলতে পারি যে আমার কপাল ভালো যে আমার শ্বশুর শাশুড়ি মাশাল্লাহ ভালো। ওনাদেরকে যাই দেই না কেন তারাই মানে তারা একদম খুশি মনে খেয়ে ফেলে, কোনো কথা বলে না। আর আমার শাশুড়ি তো সারাদিনই মনে করেন যে ব্যস্ততার মধ্যে দিয়ে কাটায়, সারাদিন হচ্ছে সে ডিউটিতে থাকে, আসে 2 দিন 1 দিন পরে পরে, তখন তাকে যেটা রান্না করে দিই সেটা নিয়েই মনে করেন যে সে খুশি থাকে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এখন হচ্ছে আমি রান্না বান্না করতেছি। এটাতে হচ্ছে পুঁই শাক রান্না করব। এই যে পুঁই শাক কেটে রাখছি, এদিকে কেটে ধুয়ে রাখছি, কাছেই রাখি আবার নি গলে যায় চুলার আগুনে। আর এটা হচ্ছে আলু পুঁই শাকের জন্য। তারপরে উস্তাবাজি তো নিচে দেখতেই পাইলেন, এই যে উস্তাবাজি করব, করলাও কেটে রাখছি। আর এটা হচ্ছে মাছ ভুনা করব, পাঙ্গাস মাছ। এই যে তো দেখেন আমি কি রান্না বান্না করি। আপনাদের তো অনেক শখ আমার রান্না বান্না দেখার, আমি কেন হচ্ছে রান্না বান্না মানে আপনাদেরকে দেখাই না আমার ডেইলি ব্লগে, আমি কেন ডেইলি ব্লগ করি না, আমি কেন সব কিছু আপনাদেরকে দেখাই না। আসলে দেখাইতে পারি না, সব কিছু অনেক তাড়াহুড়ার মধ্যে দিয়ে করি, ঘরে তো আর কাজ কম না, একলা হাতে সব কিছু সামলাইতে হইলে কতটা তাড়াহুড়ার মধ্যে দিয়ে সব কিছু করতে হয় সেটা তো আপনারা যারা একলা সংসার সামলান তারা খুব ভালোভাবেই জানেন। তা আমারও সেম অবস্থা। তো যাই হোক, এখন যেহেতু অসুস্থ আমি একটু সব কিছু একটু তাড়াহুড়ার মধ্যে দিয়ে করতে হইতেছে। আর আরেকটা জিনিস হয়তো বা আপনারা শুরুর দিকে খেয়াল করছেন, আমি হচ্ছে মানে এই দিকে ছিল চিকন চিকন করে কাটা পেঁয়াজ, আর এই দিকের পেঁয়াজগুলো একটু মোটা তুলনামূলক, এই যে একটু মোটা, এইগুলা হচ্ছে আমি এখন বসে বসে কাটছি। এই যে এইদিকে দেখতে পাইতেছেন আপনারা, এগুলো আমি এখন বসে বসে কাটছি। আসলে এখন আমার শরীরটা খুব একটা ভালো লাগতেছে না, যার কারণে আর এত সুন্দর করে কাটাকুটি করতে যাই নাই। সকালে ঘুম থেকে উঠছিলাম তো শরীরটা একটু ভালো লাগতেছিল, ফ্রেশ লাগতেছিল, যার কারণে বসে বসে একটু ঠংচং করছি। এই যে কাটাকুটি কইরা মানে কয়েক পদের রান্না বান্না করবো চিন্তা ভাবনা করে রাখছি, এর মধ্যে রান্নাঘরে আসতে না আসতে শরীরটা আমার খারাপ হয়ে গেছে। তো যাই হোক, যতই শরীর খারাপ হোক না কেন ঘরের বউদের শরীর খারাপ করা যায় না, কারণ ঘরের বউরা যদি কাজ না করে পায়ের উপর পা তুলে বসে থাকে বিছানার উপরে, তাহলে ঘরের কারোর আর মানে খাবার জুটবে না। তো এই তো রান্না করতে চলে আসলাম আমি, এখন পুঁই শাক ভাজি করবো। তো এটার মধ্যে হচ্ছে আমি 2টা শুকনো মরিচ দিয়ে দিব, আর ডাঁট সহই দিব। আমার শাশুড়ি মেয়েটা নিয়ে না আমার সাথে একটু রাগারাগি করে, কেন আমি ডাঁট সহ হচ্ছে দেই, এই যে শুকনা মরিচ দিয়ে দেই। তা আমার কাছে না ডাঁট সহ দিতেই ভালো লাগে, যেহেতু শুকনা মরিচটা খাওয়া পড়ে না, আমরা তো শুকনা মরিচ খাই, ওই যে যেটা দেই সেটা হচ্ছে পরে ভাতের সাথে মিক্স করে খেয়ে নেই, কারণ বাচ্চাও তো খায়। আমাতুর রহমান মাশাল্লাহ শাক এসব খুব ভালো খায়, তো ওর কারণে না ঝাল দিতে পারি না, যেটা সত্যি কথা, যার কারণে পরে হচ্ছে শুকনো মরিচটা ডলে মেখে খেয়ে ফেলি। তো তখন হচ্ছে কি ডাঁটটা থাকলে উপরে ভাল লাগে জিনিসটা খেতে।
তো এই তো শাকটা আমি এখন দিয়ে দিলাম। আর আমার পাঙ্গাস মাছের পেঁয়াজটা হচ্ছে এখনও ভাজা হয় নাই। পেঁয়াজটা ভাজা হইলো এটার মধ্যে মশলাপাতি সব দিয়ে কষিয়ে তারপরে হচ্ছে রান্না শুরু করে দিব। যাই হোক, আমি আর এখন বেশি কথা বলতে পারবো না, আপনারা একটু আমার রান্না বান্নাটাই দেখেন, যেহেতু আমার গলাটা একটু বসে আছে, তারপর কাশি অনেক, কথা বলতে গেলে আমার এখনই অনেক কাশি চলে আসতেছে, আমি অনেক কষ্ট করে আটকাই রাখছি। যাই হোক, একটু চুপ থাকি, আপনারা আমার একটু রান্নাবান্নাগুলো দেখেন। এখন হচ্ছে আমি পুঁই শাকটার মধ্যে আলু দিয়ে দিয়েছি, তো এটা আস্তে আস্তে সিদ্ধ হোক। আমি এখন চুলা এক্সচেঞ্জ করে ফেলবো, এইটাকে হচ্ছে এই পাশে নিয়ে আসবে, এটা আস্তে ধীরে হোক। আর এটার কাজ এখন শুরু, এই জন্য চেঞ্জ করে নিছি। তো এটা হচ্ছে ঢাকনা দিয়ে দিব, আস্তে আস্তে সিদ্ধ হোক। চুলাটা অনেকটা কমানো আছে। আমার পেঁয়াজগুলা কিন্তু ভাজা হয়ে গেছে। আর আরেকটা মজার জিনিস, আগে কিন্তু আমি হচ্ছে পেঁয়াজ আদা রসুন বেশি করে, আমরা সবাই এরকমটা করি, পেঁয়াজ আদা রসুন হচ্ছে বেশি করে ব্লেন্ড করে ফ্রিজে রেখে দিই, ডিপ ফ্রিজে। আমি এটা করতাম, কিন্তু রিসেন্ট টাইম আমার কাছে মনে হয় কি আদা রসুনটা ডেইলি একটু একটু করে বেটে দিলে না ওটার টেস্টটা অনেক ভালো আসে, আর তেমন কোনো কষ্টও কিন্তু হয় না। অল্প একটু এভাবে ডেইলিটা যদি আপনি ডেইলি বেটে রান্না করেন না, তাহলে কিন্তু পরিমাণও অনেক কম লাগে আদা রসুন। তো আমার তেমন কোনো কষ্ট হয় না, এই কারণে এখন ডেইলি পাতা পুতায় বেটে তারপরে হচ্ছে আমি তরকারিতে দেই, টেস্ট তো মাশাআল্লাহ অনেক ভালো আসে। তো যাই হোক, এখন হচ্ছে আদা রসুন ফুটতেছে গাইস, আর আমার গলা দিয়েও কথা বের হইতেছে না, আর এখন বেশি পটপট করতেছি, তো এই কারণে আরও আগে না। তো পাঙ্গাস মাছগুলো দেখেন, আজকে আমার একটা জিনিস খুব মন চাইতেছে, নদীর পাঙ্গাস খাইতে মন চাইতেছে। এখনের মাছের না কোনো টেস্টই পাই না। আর আরেকটা জিনিস, আমি আমার বাবার বাড়িতে থাকতে না ভালোই হচ্ছে আমার নদীর বড় বড় মাছ খাওয়া হইতো, কিন্তু এখন তেমন মাছ খাওয়া হয় না। নদীর দেশে থেকে আমি হচ্ছে নদীর মাছ খেতে পারি না, যেটা আমার কাছে খুবই কষ্টকর লাগে গাইস, খুবই কষ্ট লাগে যে নদীর দেশে আসছি, মাছ আর মাছে ভরা থাকবে নদীর, আর এই নদীর মাছগুলা যাই কয় গাইস, এই যে মাছ ধরে নাকি এই শীতলক্ষা নদীতে কোনো মাছই নেই। যাই হোক, অনেক পটপট করতেছি, আসলে আমার গলায় একটু সমস্যা হইতেছে। ও আমি তো লবণ দিছি, পেঁয়াজ ভাজার সময় লবণ দিয়ে দিছিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। ভাগ্যিস আমার মনে পড়ছিল, নাইলে আজকে শেষ তরকারি। এটা হচ্ছে আবার বাচ্চারে খাওয়াইতাম। তো এটার মধ্যে আমি ঝাল একদমই কম দিব, একদমই কম, জাস্ট কালার আসার জন্য। বেশি পড়িস না, বেশি পড়লে আমার মেয়ে আবার কোনো রকম এটা খেতে পারবে না, এইটুকুই ঝাল। তারপরেও যদি ঝাল ঝাল বলে কান্না করে, আমার আসলে করার কিছু নাই। আর এটার মধ্যে হচ্ছে ধনিয়া আর জিরা আমি একসাথে মিক্স করে রেখে দিচ্ছি, তো এটা এখন আমি দিয়ে দিব। এই রান্না করতে আসলেই না শরীরটা খারাপ হয়ে যায়, রান্নাঘরের তাপটা যখন গায়ে লাগে না, ওই টাইমে খুবই খারাপ লাগে। আর এমন টাইমে আমার আম্মুর কথা না অনেক মনে পড়ে। আমার আম্মু হচ্ছে যখন তার অনেক হাই প্রেশার হয়ে যায়, অসুস্থ হয়ে যায় অনেকটা, তখন সে রান্না করতে গেলেই সব সময় একটা কথা বলতো যে আমি রান্না করতে আসলেই না আমার শরীরটার মধ্যে কেমন জানি জ্বালা পোড়া করে, আমার শরীরটা একদমই ভালো লাগে না, আমার এখন আর রান্না বান্না করতে ইচ্ছে করে না। তো আম্মুর এই কথা না ডেলি ডেলি শোনার পর থেকে আমি হচ্ছে রান্না বান্নার দিকে একটু ফোকাস করি। তো এখন এই জিনিসগুলো খুব মনে হয়, অসুস্থ থাকা অবস্থায় রান্না করতে আমারও একদমই ইচ্ছা করে না। তো আমার তো এখন হেল্প করার মতো কেউ নাই। ইনশাল্লাহ আমার মেয়ে বড় হইলে হয়তো বা আমার মতোই হবে, আমাকে তার মানে সে অনেক কাজে হেল্প করবে, যেহেতু আমি আমার মাকে অনেক হেল্প করে আসছি। তো এখন হচ্ছে আমার মশলাটা কষানো শেষ, আমি এটার মধ্যে মাছগুলা দিয়ে দিব। আর আমার ভয়েস আজকে ঠিকঠাকভাবে শোনা গেছে নাকি আমি সেটা নিয়ে আসলে একটু চিন্তায় আছি, কারণ আমি খুব বেশি জোরে কথা বলতে পারতেছি না আজকে আমার গলার সমস্যার কারণে। কতক্ষণ আসতেছে কাশি, কতক্ষণ কানের মধ্যে শুধু এভাবে বাড়ি লাগতেছে, মনে হয় কে জানি দুই দিক দিয়ে আমার কানের মধ্যে এভাবে থাবড়াইতেছে, ওই রকম মনে হইতেছে। তো আমি সব কিছু মিলে আজকে খুব জোরে কথা বলতে পারতেছি না। আবার রান্না বান্না করতে করতে ব্লগটা করতেছি, রান্নার সময় কিন্তু একটু জোরে কথা বলতে হয়, যেহেতু রান্নার খুবই আওয়াজ হয়। এখন হচ্ছে আমি এটার মধ্যে ঝোল দিয়ে মাছগুলো একটু কষাবো এটার মধ্যে, তারপরে ঝোল দিয়ে দিব। আমি হচ্ছে মাছের মধ্যে ঝোল দিয়ে দিছি, এখন হচ্ছে মাছটা আস্তে আস্তে হোক। আর এই পুঁই শাকটার মধ্যে একটু হালকা পানি দিয়ে দিছি, আস্তে আস্তে সিদ্ধ হোক, কারণ এখন ওইটা সিদ্ধ হয় না। তো যাই হোক, এখন হচ্ছে আপনাদেরকে মূল কথাগুলো বলি যে আমার সাথে রিসেন্ট কি কি সমস্যা হইতেছে। তো চলেন এখন বলি আমি আপনাদেরকে। আসলে আমি ওই যে বড় সেদিন থাকতে কিন্তু আমাদের সংসারে কিছু সমস্যা হয়েছিল, যেমন হুটহাট আগুন লেগে যাইতো, তারপরে 2-3 বার আমাদের ঘরে কিন্তু আগুন লেগে গেছে, তারপরে খাবার প্রচুর পরিমাণে নষ্ট হইতো, আরও অনেক সমস্যা হয়েছিল। বাচ্চারা অনেক
মানে কি বলবো, গুরুতরভাবে মানে ব্যথা পাইছে আব্দুর রহমান, আমাতুর রহমানের তো পিঠ পুরো একদম অবস্থা খারাপ হয়ে গেছিল, ঠুসা ঠুসা পড়ে, এখনো ওই দাগ যেমনেরটা তেমনিই রয়েছে। তারপরে আব্দুরের কপালে একটা দাগ ছিল, এখন গেছে কিনা আমি জানি না, যাওয়ার আগে কিন্তু দাগটা খুব ভালোভাবে বোঝা যাইতেছিল। আমার প্রচুর কাশি চলে আসছিল, মানে একটা না কথাই বলতে পারি না, কাশি চলে আসে। তো যাই হোক, এখন আপনাদেরকে বলি যেটা আমি বলতেছিলাম। তো আমরা ঘরের সবাই মানে অসুস্থ হয়ে যায় হুটহাট করে, বাচ্চারা হুটহাট করে অনেক বাজেভাবে ব্যথা পায়। তারপরে আমাদের ঘরেও অনেক খারাপ কিছু হইতেছিল, এখন নতুন করে না আবার এই সমস্যাগুলো হইতেছে। মানে আমি হুট করে অসুস্থ হয়ে গেলাম এমন না, যে ওই যে সিজনাল বৃষ্টি হইতেছে আমি বৃষ্টি থেকে একটু ভিজছি এই কারণে অসুস্থ হয়ে পড়ছি, এমন না। আমি সারাদিন ঘরের মধ্যেই অন্যান্য টাইমে যেভাবে থাকি সেমনিই থাকি, আর অনেক সাবধানভাবে সব কিছু করার চেষ্টা করি। কারণ কি, ঘরে এখন আমি একলাই আছি, আমারই সবগুলা মানুষকে দেখে শুনে রাখতে হয়। আমি হচ্ছে অমনভাবেই সাবধানভাবে থাকি যাতে আমি অসুস্থ হয়ে না পড়ি। আমি অসুস্থ হইলে তখন ঘরের সবাই দেখবে কি, ঘরের বউ মানে অসুস্থ থাকা মানে মনে করেন যে পুরো ঘরই পঙ্গু। হুট করে না আমি অনেক অসুস্থ, আমার দেখে আপনারা বুঝতেছেন কিনা আমি জানি না, আমি কিন্তু অনেক বেশি অসুস্থ। এই যে কথা বলতে গিয়ে আমি অনেকবার হচ্ছে কাট করে দিতেছি, 1 মিনিটও ঠিকভাবে কথা বলতে পারতেছি না। তারপরে এখন কিন্তু আমি লাইভও করতে পারি না, বিশেষ করে গতকালের লাইভটা আমি করতেই পারি নাই, মানে এত অসুস্থ হয়ে পড়ছিলাম। পরে তাড়াহুড়া করে হচ্ছে আমি লাইভটা শেষ করে দেই, আমি হুট করে অনেক বেশি অসুস্থ হয়ে গেছি। তারপরে আজকে কাহিনীটা কি হয়েছে আপনাদেরকে দেখাই। এই যে আমার মেয়ে এদিকে খেলতেছিল, আমি এদিকে রান্না করি, আর মেয়ে হচ্ছে বিছানায় বসে খেলা করে। তো ও না সব সময় এই আলমারিটা নিয়ে টানাটানি করে। তো আলমারিটা কিন্তু মাশাআল্লাহ অনেক ভারী, কারণ এটার মধ্যে ওদের খেলনা আছে, তারপরে কাপড় চোপড় আছে। তো ওর টানে আলমারি কিভাবে পড়তে পারে, এটা একদম অস্বাভাবিক। ও হচ্ছে এটা থেকে কি খেলনা নিতে গেছিলো, আমি সবসময় ওকে না করি, কারণ জিনিসটা যেহেতু অনেক রিস্কি, ওই খাট ভালোই একটা ব্যবধান আছে, তা পড়ে যাবে যে সেইটা আমি না, আমি ভাবি যে ও পড়ে যাবে ফাঁকা দিয়ে, কিন্তু আলমারি পড়ে যাবে সেইটা আমার কখনো মাথায় আসে নাই। আজকে আমার মেয়ের উপরে আলমারিটা পড়ছে, আপনারা বিশ্বাস করবেন কিনা আমি জানি না। সরি, আবার কাশি চলে আসছিল, কথাই বলতে পারতেছি না একটা না। তো ওর উপরে আলমারিটা পড়ছে, আল্লাহ বাঁচাইছে যে আমার মেয়ের তেমন কোনো ক্ষতি হয় নাই। উপরের ওই যে যে আলমারির দরজাটা থাকে না, ওই দরজাটা আবার খুলে গেছে পড়ার সাথে সাথে, ওই মাঝখানের জায়গাটা আবার ফাঁকা। আল্লাহ বাঁচাইছে যে কোনো খেলনা ভারী কিছু ছিল না, তো যার কারণে আমার মেয়ে কোনো ব্যথা পায় নাই, ওই জায়গার মধ্যে খাপটি মেরে বসেছিল। নাইলে আজকে আল্লাহই জানে, আল্লাহ যে কত বড় বিপদের হাত থেকে বাঁচাইছে, আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। তারপরে আরেকটা জিনিস কি হইলো, আমি ছাদে গেছি হাঁস মুরগিরে খাবার দেওয়ার জন্য, শুকনা জায়গায় আমি পড়ে এমন বাজেভাবে ব্যথা পাইছি। এমনিতেও তো অসুস্থ, মানে অসুস্থতার কারণে পড়ে গেছি বিষয়টা এমন না। আমি হচ্ছে সকালবেলা তো শরীর মোটামুটি ভালো ছিল, আমি বললামই ঘুম থেকে ওঠার পরে ভালোই ফ্রেশ লাগতেছিল আমার। তো হুট করে আমি কিভাবে শুকনা জায়গায় আমি পড়ে গেলাম আমি নিজেও জানি না। আমার হাত হচ্ছে ছিলে গেছে, এভাবে মানে হাঁটু ছিলে গেছে, তারপরে আঙ্গুলে ব্যথা পাইছি, পায়ের গোড়ালিতে ব্যথা পাইছি, ভালোই ব্যথা পাইছি। আমি ব্যথা তো পাইছি করে না, কি সব অলৌকিক জিনিস হইতেছে। আমি ছাদে পড়ে গেছি, আমার মেয়ে দিক দিয়ে আজকে ওর উপরে আলমারি পড়ে যায়, এগুলা মানে বদনজর ছাড়া কিছুই না। গাইস, আমার গলায় একটু সমস্যা হইতেছিল, যার কারণে আমি ভিডিওটা কাট করে রাখছিলাম, কথা বলতেই পারতেছিলাম না মোটেও। তো এখন হচ্ছে আমি মাঝখানে আমার মাছ তরকারি রান্না হয়ে গেছে, তো সেটা তুলে আমি মানে করলা ভাজি উস্তা বলতে গেছিলাম, করলা ভাজির জন্য পেঁয়াজটা ভাজতে দিয়ে দিচ্ছি। অলরেডি পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে গেছে, আর একটু ভাজা হইলে ওটার মধ্যে আমি করলা দিয়ে দিব। তো যাই হোক, এখন হচ্ছে আমি করলা ভাজি করতেছি, কথা বলতে পারতেছি না গাইস, আমার কি যে কষ্ট লাগতেছে, আপনাদের সাথে একটু মন খুলে কথা বলতে পারতেছি না। এত বড় বিপদ কেন আসলো আমার উপর দিয়ে গাইস, কেন আসলো আপনারা একটু বলেন। আমি এখন মানে সব কিছু বাদ দিয়ে দিছি, বড় সতীনকে নিয়ে কথা বলা, সব কিছু আমি আমার মতো সুন্দর করে আমার সংসারটারে সাজাবো, সব কিছু করবো, এর মধ্যে মানে আমার উপরে আবার বিপদ চলে আসলো। এরকম কেন হয়, কার এত আমার সংসারের প্রতি মানে কোন নজর পড়ে থাকে সব সময়, আমি বুঝি না। কি দরকার আমার সংসারে এইভাবে বদনজর দেওয়ার, আমারে মানে অসুস্থ রাখা। তারপরে বড় যে বিষয়টা সেটাই তো আমি বলি নাই, আপনাদের ভাইয়াও কিন্তু অনেক অসুস্থ, আমি আগেও বলছি সে অসুস্থ। বড় সতীনের টেনশনে তো অসুস্থ, 6 মাস ধরে ভোগ করতেছে। তো অসুস্থ, এত অসুস্থ কখনো হয় নাই। আপনাদের ভাইও অনেক অসুস্থ, মানে শ্বশুর শাশুড়ি সবাই মনে করেন যে অসুস্থ হয়ে যায় এখন, কারণ কি আমি বুঝলাম না, সবাই হুটহাট করে অসুস্থ হয়ে পড়তেছে।
সমস্যাটা কি? আর এখন অনেকে আসলে বড় সতীনটা টাইনা নিয়ে আসবেন যে বড় সতীনের সংসার, বড় সতীন হচ্ছে কি জানি নাই, তুমি বড় সতীনের সংসার দখল করে নিছো, এই কারণে হচ্ছে তোমার এমন দুর্দশা, তোমার সাথে একটার পর একটা বিপদ যাইতেছে, তোমার কখনো ভালো হবে না, এটা সেটা। বড় সতীনের সংসার বড় সতীন আসতেই পারে, জামাই ওরে না করে নেয়, আমারও এই ব্যাপারে কোনো না নাই। তা আমি চাইছি ও যেহেতু মানে আসতে যাচ্ছে না, তো ও হচ্ছে ওর মতো থাকুক, আমরা আমাদের মতো থাকি, মাঝখানে বাচ্চাকে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না, ওই কারণে বলছি এইসব বিষয় আগেই ক্লিয়ার করে দিচ্ছি। তো একই কথা আমি বারবার বলতে চাই না। তো যাই হোক, বড় সতীন সংসারে আসবে না ভালো কথা, আমার সংসারের দিকে কেন ও নজর দিবে? ওর তো সংসার করার ইচ্ছা নাই, ও আমার সংসারের কারণে নজর দিবে। আর দিলেও বা কি, আমি এসব নিয়ে কোনো কথা বলতে চাই না। ওরে নিয়ে ও মানে ওকে নিয়ে কথা বলতে এখন আর রুচি আসে না আমার। যে মেয়ে হচ্ছে জামাই এত কিছু করার পরও তার গায়ে লাগে না, নিজের ভাব নিয়ে নিজে বসে থাকে, তো ওই মেয়েরে না আমার কিছু বলার নাই। শুধু পাইছে একটা আমারই, মানে সবাই আমার দোষ দেয়, ও আমারে পাইছে অজুহাত হিসেবে, শুধু আমার অজুহাতই দেয়। এই অজুহাত দিয়ে কয়দিন কাটাবে আমি জানি না। আর বাবার বাড়িতেই বা এইভাবে কতদিন ওরে রাখবে ও নিজেও জানে না। পরে যখন অন্য সংসারের প্যারা দিবে, জামাইরও কিন্তু রুচি উঠে যাবে। যাই হোক, বড় সতীনের বিষয়ে আমি বেশি কিছু টানবো না। আমি শুধু এতটুকুই ভাবতেছি যে আমার সুন্দর সংসারটা এখন আমি সুন্দর করে সবকিছু সাজাবো, কার কোন নজর পড়লো? বড় সতীন তো সংসারে আসবে না, ও প্রত্যেকটা পদে পদে বুঝাইতেছে, তো ও আমার সংসারে কেন নজর দিতে যাবে? ভাই আমার মাথায় কাজ করতেছে না, তারপর আমি কথা বলতে পারতেছি না। আমি যে একটু মন খুলে আপনাদের সাথে কথা বলবো কিছুই পারতেছি না, গলার অবস্থা খুবই বাজে, খুবই বাজে। যাই হোক, আজকে রান্না বান্না তো আপনারা সবাই দেখলেনই, তো কেমন লাগছে কার কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কথা বলতে পারতেছি না গাইস, সত্যি গলায় অনেক সমস্যা হইতেছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করতেছি, সবাই একটু দোয়া করবেন আমার পরিবারটার জন্য। যাই হোক, ব্লগটা এখানেই শেষ করতেছি, সবাই একটু দোয়া করবেন আমাদের জন্য, এসব বদনজর থেকে যাতে দূরে থাকতে পারি, আমরা সবাই সুস্থ হয়ে উঠি।